না তারা এখন শাসক দলে আছেন, না তারা কোনো স্বীকৃত বিরোধী দলে। তারা বিজেপিতেও নেই, আবার তারা তৃণমূলেও নেই। হ্যাঁ, আমি বলছি তৃণমূল কংগ্রেসের সেই 20 জন বিক্ষুব্ধ সাংসদদের ব্যাপারে, যাদের রাজনীতি এই মুহূর্তে আক্ষরিক অর্থে এক যাযাবর রাজনীতিতে পরিণত হয়েছে। সোজা কথায় 20 জন বিক্ষুব্ধ সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত একটা গোলক ধাঁধায় আটকে গেছে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? তারা যে দলটার মধ্যে আছেন, অর্থাৎ এনসিপিআই, এই রাজ্যে তাদের সংসদীয় ক্ষেত্রে কোনো পার্টি অফিসও নেই। হাওড়ায় একটা পার্টি অফিস আছে। আবার দেখুন, আগামী 3 মাস দেশের সংসদ বন্ধ, অর্থাৎ কোনো অধিবেশন নেই। ফলে দিল্লিতে থাকার প্রয়োজনটাও তাদের ফুরোবে। এই অবস্থায় বাংলার কোন অফিসে তারা বসবেন? জেলাতে তাদের যেখানে সংসদীয় ক্ষেত্র, সেখানে তারা কোথায় বসবেন? কাদের সঙ্গে কথা বলবেন? কিভাবে মানুষজনের কাছে যাবেন? কি পরিচয় দেবেন? অনেকগুলো প্রশ্ন এই 20 জন বিক্ষুব্ধ সাংসদদের ব্যাপারে। আর এদের ভবিষ্যৎ, সেটাও এখন দোদুল্যমান। এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, একদিকে নরেন্দ্র মোদীর বৃহত্তর রাজনৈতিক স্বার্থের রক্ষা কবচ, বৃহত্তর স্বার্থ, আর অন্যদিকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আইনি ফাঁদ। মোদী কি শেষ পর্যন্ত এদের বাঁচিয়ে নেবেন, নাকি মমতার চালে মাঝপথেই খারিজ হয়ে যেতে পারে এদের সাংসদ পদ? এই 20 জন সাংসদদের এই চরম রাজনৈতিক সংকটের ভিতরের আসল কারণটা কি জানেন? জানতে হলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দরবদল ঘটেছে। মমতাই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল গঠন করেছেন, আবার শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কাজে এটা নতুন কিছু নয়, কিন্তু একসঙ্গে 20 জন লোকসভার সাংসদ তৃণমূল ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু এরপর যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এমনকি আইনি মারপ্যাঁচের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু ভারতের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন। একদিকে তারা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন, অন্যদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা এই 20 জন বিক্ষুব্ধ সাংসদকে তৃণমূল হিসাবেই গণ্য করছেন। সংসদের ভিতরেই সম্পূর্ণ পৃথক একটি ব্লকে তারা বসছেন, কিন্তু তারা যখন বক্তব্য রাখছেন সংসদে, তৃণমূলের সাংসদ হিসাবেই। একটা অদ্ভুত অবস্থা। কিন্তু প্রশ্ন যেটা, এটা নয় সংসদের বাইরে তাদের পরিচয় কি, তারা এখন কোন ছাতার তলায় রাজনীতি করছেন, আর কেনই বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় নিজের শক্তির অঙ্ক বাড়াতে এদের এনডিএ জোটে স্বাগত জানিয়েছেন। আপনারা সমস্ত বিষয়টা জানেন, কিন্তু যেটা হতে চলেছে সেটা কিন্তু এখনও জানা নেই। শুনতে অবাক লাগছে, এই 20 জন সাংসদদের রাজনৈতিক জীবনটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লয়ের হাত থেকে বাঁচতে এই সাংসদরা টেকনিক্যালি দাবি করেছেন যে তারা মূল তৃণমূলের 2/3 অংশ নিয়ে এনসিপিআই নামক একটা দলের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু সমস্যা হলো, এনসিপিআই এই দলটার দিল্লির বুকে থাকা কোনো সর্বভারতীয় পরিকাঠামো নেই। সংসদ ভবনের ভিতর অন্য সব ছোট বড় দলের যেমন নিজস্ব সংসদীয় পার্টি অফিস থাকে, যেখানে বসে সাংসদরা রণকৌশল ঠিক করেন, এনসিপিআইয়ের তেমন কোনো অফিসও নেই। তাহলে এই সাংসদরা যাচ্ছেন কোথায়? রাজনৈতিক সূত্রের খবর, দিল্লির অল ইন্ডিয়া এদের অবস্থা এখন যাযাবরের মতো। সংসদ ভবন চত্বরে এলে এদের কখনো সেন্ট্রাল হলে বসে চা খেতে দেখা যায়, কখনো বা এনডিএর বড় শরিক বিজেপির কোনো সাংসদের বাড়িতে। আর যখন সংসদের অধিবেশন থাকে না, তখন এরা দিল্লির বুকে নিজেদের সরকারি বাসভবনে থাকেন। এটাই তখন অস্থায়ী কন্ট্রোল রুম। দলীয় অনুগামী বা পশ্চিমবঙ্গের কোনো নেতা যদি এদের সঙ্গে দেখা করতে আসে, তখন কোনো বড় পার্টি অফিসে নয়, ড্রয়িং রুমেই বসছে গোপন বৈঠকের আসর। কিন্তু গল্পটার এটা একটা অংশ।
একদিকে যখন পার্টি অফিস ছাড়াই এই 20 জন সাংসদ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন, ঠিক তখনই তাদের পিঠের রাজনৈতিক ছুরির মতো চেপে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর মেগা চাল। তৃণমূল খুব ভালো করেই জানে লোকসভার স্পিকার ওম বিড়লার ওপর ভরসা করে যদি তারা বসে থাকে তাহলে এই সাংসদদের পদ সহজে খারিজ হবে না। কেননা অতীতেও দলত্যাগ বিরোধী আইনের মামলা স্পিকারদের টেবিলে বছরের পর বছর ধরে ঝুলে থেকেছিল। এটা মমতা তৃণমূল মনে করছে। আর ঠিক এই কারণেই এবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তৃণমূলের আইনজীবীরা মণিপুর এবং মহারাষ্ট্রের সাম্প্রতিক কিছু রায়ের উদাহরণ তুলে ধরেছেন, যেখানে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট বলেছিল দলত্যাগ বিরোধী মামলার নিষ্পত্তি স্পিকারকে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি চালের পর এখন এই 20 জন বিক্ষুব্ধ সাংসদের সম্ভবত রাতের ঘুম উড়ে গেছে। তাহলে আগামী 3 মাসে যে সংসদীয় বিরতি অর্থাৎ শীতকালীন অধিবেশনের আগে তারা কোথায় যাবেন? হয়তো ছুটে বেড়াতে হতে পারে আইনজীবীদের দরজায় দরজায় সুপ্রিম কোর্টে। কেননা আইনি লড়াইয়ে 1 ইঞ্চি জমি যদি হাতছাড়া হয় তাহলে সাংসদ পদও হাওয়া হয়ে যেতে পারে বলে মনে করছেন আইনজ্ঞ মহলের একাংশ। এবার আসা যাক আরেকটা প্রশ্নে, মোদি বাঁচাবেন নাকি মমতা ফাঁসাবেন? এই 20 জন সাংসদদের ভাগ্য এখন 2 বিপরীত মেরুর শক্তির ওপর নির্ভর করছে। প্রথমে দেখা যাক নরেন্দ্র মোদীর অ্যাঙ্গেলটা কি। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদী সরকারের কাছে প্রতিটি সাংসদের ভোট অত্যন্ত মূল্যবান, আপনারা জানেন। কেননা এবারের বাদল অধিবেশনের ডিলিমিটেশন বিল পাস করানো সম্ভব হয়নি, তাই মোদিজি এখনও আশা ছাড়েননি। কাজেই মোদিজির কাছে এদের গুরুত্ব এখনও থাকবে এনডিএর শরিক হিসাবে। কেননা বৃহত্তর স্বার্থের জন্য অর্থাৎ রাজনৈতিক স্বার্থের জন্য মোদী সরকার এদের সব রকম আইনি ও রাজনৈতিক আইসিইউ সাপোর্টও দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু সরাসরি বিজেপিতে এদের নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? কারণ সরাসরি পদ্ম শিবিরে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনে একই রকম সমস্যা আসতে পারে। উপরন্তু বাংলায় সরাসরি বিজেপির তকমা গায়ে লাগালে সংখ্যালঘু বা একটা বড় অংশের ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয় ছিল। যদিও নিচু তলার কর্মীরা বলছেন এরা যদি আর একবার লোকসভা নির্বাচনে দাঁড়ায় তাহলে বুঝে যাবেন তারা কটা ভোট পেতে পারেন। সাধারণ মানুষের বক্তব্য, নিচুতলা কর্মীদের বক্তব্য। তাই মোদীর সুরক্ষা কবচ এদের পাশে আছে ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদ মানে আইনি ফাঁদ যদি নিখুঁত হয় তাহলে কি হতে পারে? তাহলে হয়তো মোদী সরকারের পক্ষে এদের বাঁচানো কঠিন হয়ে যেতে পারে। অর্থাৎ এদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারের দিকে চলে যেতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মমতা একদিকে এদের ফাঁসানোর জন্য আইনি ফাঁস তৈরি করে রেখেছেন, আর অন্যদিকে বিজেপি রাজনৈতিক ঢাল নিয়ে এদের পাশে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আগামী 3 মাস সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেছে, এবার এরা কোথায় যাবেন? এই সময়টায় এখন এই 20 জন সাংসদদের কাছে একটা অ্যাসিড টেস্ট। কেননা দিল্লিতে তাদের কোনো বড় দলীয় অস্তিত্ব নেই। এই সময়টা তারা সম্পূর্ণ ফোকাস করতে পারেন পশ্চিমবঙ্গের নিজেদের নির্বাচনী এলাকায়, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে গিয়ে কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করতে পারেন কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। কিন্তু কোন কর্মীদের কাছে তারা যাবেন? তৃণমূলের কর্মীদের কাছে নাকি বিজেপির কর্মীদের কাছে? কেননা এনসিপিআই এর তো আলাদাভাবে কোনো কর্মী নেই বা সমর্থকও নেই এই রাজ্যে। আর নিচুতলার তৃণমূল কর্মীরা বলছেন আমাদের কাছে আসুক, তারা যা বলার আমরা বলে দেব। তাহলে তারা কার কাছে যাবেন? কোন পার্টি অফিসে বসবেন? বিজেপির পার্টি অফিসে? এনসিপিআই এর তো কোনো পার্টি অফিস নেই। তৃণমূলের পার্টি অফিসে? তৃণমূল তো তারা ছেড়েই দিয়েছেন, এনসিপিআইতে জয়েন করেছেন। প্রশ্নটা উঠছে তারা যদি নিজেদের নির্বাচনী ক্ষেত্রে যায় তাহলে নিচুতলার কর্মীরা অর্থাৎ তৃণমূলের কর্মীরা কিংবা বিজেপিরও কর্মীরা তারা কি মেনে নেবেন? অনেকেই বলছেন তারা যে দলটা রয়েছেন সেটা খায় না মাথায় দেয়, এটাই বুঝতে পারছি না আমরা। তৃণমূলের কর্মীরা বলছেন, আবার নিচুতলার বিজেপি কর্মীরাও এদের নিয়ে মজা লুটছেন, নানা কথাবার্তা বলছেন।
সব মিলিয়ে তৃণমূলের এই 20 জন বিক্ষুব্ধ সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চিত গোলকধাঁধায় আটকে রয়েছে। একদিকে সংসদীয় পার্টি অফিসিন যাযাবর দশা, অন্যদিকে মাথার ওপর সুপ্রিম কোর্টের একটা খাঁড়া, যেটা মমতা মামলা করেছেন। তবে তার মাঝে আছে বিজেপির দেওয়া একটা রাজনৈতিক রক্ষা কবচ। আপনার কি মনে হয় দেশের সর্বোচ্চ আদালতের রায় কি শেষ পর্যন্ত পদ হারাবেন এই 20 জন বিদ্রোহী, নাকি নরেন্দ্র মোদীর মেগা প্ল্যানে পার পেয়ে যাবেন তারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সঙ্গে থাকুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।